7.5 মাসের পেট নিয়ে স্বামীর দ্বিতীয় স্ত্রীকে বরণ করতে দেখছি। আমার শাশুড়ি খুব খুশি হয়ে নতুন বউকে বরণ করলো আর বললো, আয় মা তুই ঘরে আয়। ভাই সাহেবকে দেওয়া কথা এতদিনে আমি রাখতে পারলাম। এতদিনে আমার ছেলে একটা কাজের মতো কাজ করেছে। আয় বাবা এই সোফাতে বস, আমি তোদের জন্য জুস নিয়ে আসছি। শ্বশুর শাশুড়ি যেতেই আমি আর দাঁড়িয়ে না থেকে ওদের পথের বাধা হয়ে দাঁড়ালাম। আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, রাজ তুমি কি কারণে এমনটা করলে? আমার মধ্যে কিসের কমতি ছিল আর কিসেরই বা কমতি ছিল আমার ভালোবাসায়? আমার স্বামী বলল, দেখো তাইবা আমি তোমাকে ভালোবেসে বিয়ে করিনি। আমি বললাম, কি তাহলে এতদিন এগুলি কি ছিল? আমার স্বামী বলল, আমি তোমাকে তাহলে বলছি, আমি মূলত প্রথম থেকেই টিয়াকে ভালোবাসি। একটা অ্যাক্সিডেন্টে ওর মা হওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলে, তাই আমি তোমার সাথে ভালোবাসার নাটক করে আমি তোমাকে বিয়ে করি। এখন এই বাচ্চাটার জন্ম হলেই আমি তোমাকে ডিভোর্স দিব, এটাই আর কিছু না। আমি তখন কান্না করে আমার স্বামীকে বললাম, একটা বাচ্চার জন্য তাহলে তুমি এতদিন আমার সাথে নাটক করেছিলে, বিয়ে করে অভিনয় করে গেছো এতদিন, আর আমি যদি এখন পুলিশের কাছে যাই তাহলে তোমার কি হবে? আমার স্বামী তখন হেসে বলল, আমাকে তুমি এত কাঁচা খেলোয়াড় ভেবো না। আমি তোমার মতো এতিমকে জেনে শুনেই বিয়ে করি, যাতে পরবর্তীতে তুমি আর কোনো ঝামেলা করতে না পারো। পাশের থেকে আমার স্বামীর নতুন বউ বলে উঠলো, তুমি এই ছোট লোকের সাথে এত কথা বলছো কেন? আর আমাকে বললো, এই মেয়ে তুই এত বেশি কথা বলবি না, আমরা তোকে যা বলবো তুই তাই কর, তা না হলে ডিভোর্সের 4 লক্ষ টাকার সাথে না হয় আরো 1 লক্ষ টাকা বাড়িয়ে দেব। তুই এতেই খুশি? মেয়েটা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে আমার স্বামীকে নিয়ে রুমে চলে গেল। আমি রাজকে আটকাতে ওর পিছনে গেলাম। ড্রয়িং রুমে যেতেই আমার শাশুড়ি এসে আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলে, ফকিরের বাচ্চা ফকির, তোর মতো এতিমকে এতদিন আমরা আশ্রয় দিয়ে আমাদের বাড়িতে রেখেছি, এটা তোমার 7 কপালের ভাগ্য। এমন সময় আমার শ্বশুর এসে বলে, এই মেয়ে তোমার কোনো যোগ্যতাই ছিল না এ বাড়ির বউ হওয়ার, তারপরও তুমি বউ হয়েছো। এখন এই বাচ্চাটাকে দিয়ে তুমি এ বাড়ি থেকে চলে যাবে, তা না হলে একেবারে জানে মেরে ফেলবো। কাদার জন্য এই দুনিয়াতে আর কেউ থাকবে না তোমার। এতিম কোথাকার। আমি বললাম, বাবা আমি তো নিজে আসিনি, আপনার ছেলে ভালোবেসে আমাকে বউ করে নিয়ে এসেছে। আপনার ছেলে ভালোবেসে বউ করে এনেছে বলেই আমি এ বাড়িতে বউ হয়ে এসেছি। আমি যদি আগে জানতাম আপনারা এত নিচু, তাহলে আমি এ বাড়িতে থুতু ফেলতেও আসতাম না। আমার শ্বশুর বলল, দেখলি রাজ কত বড় সাহস, আমাকেও কথা শোনা। আমার স্বামী আমার কাছে এসে বলল, তোকে আজ বোঝাবো আমার বাবার সাথে এভাবে কথা বলার পরিণাম। তারপর একটা লাঠি নিয়ে আমাকে ইচ্ছা মতো পিটালো। আমি ব্যথায় ছটফট করতে লাগলাম। কান্না শুনে আমার ননদ ঘর থেকে দৌড়ে এসে দেখে তার ভাই আমাকে এভাবে পেটাচ্ছে। তারপর আমার ননদ এসে আমার সামনে দাঁড়ালো আর বলল, কি করছিস ভাইয়া তুই এসব? ভাবিকে এভাবে পিটাচ্ছিস কেন? বাচ্চার শরীর আঘাত লাগবে। আর এই মেয়েটাকে? আমার স্বামী তখন বলল, তোর নতুন ভাবি। আমার ননদ বলল, কি তোর মাথা খারাপ হয়ে গেছে? তুমি ভাবিকে রেখে আর একটা বিয়ে করে নেছো? আমার স্বামী তখন বলল, হ্যাঁ বাচ্চাটা হয়ে গেলে আমি তোর ভাবিকে ডিভোর্স দিয়ে দিব, আর এই কয়দিন ওকে মুখ বন্ধ করে এ বাড়িতে থাকতে বলবি। আমার স্বামী তার নতুন বউকে বলল, চলো কে আমরা ঘরে যাই। শ্বশুর শাশুড়িও ঘরে চলে গেল। এরপর নতুন বউ আমার স্বামীকে বলল, বেবি আমাদের বাসর ঘর কোথায় সাজানো হবে? আমার স্বামী বলল, কেন? আমি এতদিন যে ঘরে ছিলাম ওই ঘরে। নতুন বউ বলল, না বেবি এ ঘরে এই ছোট লোকটা এতদিন ছিল, তাই ও ঘরে আমি থাকবো না, আমি অন্য কোনো ঘরে থাকবো। আমার স্বামী তখন বলল, ঠিক আছে আমি অন্য ঘরে আমাদের বাসর সাজাবো। বাসর ঘর সাজাতে লোক আসবে সন্ধ্যায়, এখন তুমি চলো মায়ের ঘরে গিয়ে ফ্রেশ হবে। আমি তখন বললাম, এই ছোট লোক এই ঘরে এতদিন ছিল বলে তুমি এ ঘরে থাকবে না, আর এই ছেলেটার প্রতিটা অঙ্গে এই ছোট লোকের ছোঁয়া লেগে আছে, এই ছেলেটার সাথে তুমি কিভাবে থাকবে? আমার স্বামী বলল, তোর সাহস তো কম না, তুই আমার নতুন বউয়ের সাথে এভাবে কথা বলিস? আরো কয়েকটা বাড়ি দেবো নাকি তোকে? এরপর ওরা দুজন আমার চোখের সামনে ঘরে ঢুকে গেল। একটু পরে আমার ননদ আমাকে ধরে আমার শাশুড়ির রুমে নিয়ে গেল। ননদ বলল, মা বাবা তোমরা ভুলে যেও না আমি তোমাদেরই মেয়ে, বেশি বাড়াবাড়ি করলে তোমাদের সবাইকে কিন্তু আমি পুলিশে ধরিয়ে দিব। প্রথম বউয়ের অনুমতি না নিয়ে বিয়ে করেছে, তারপর আবার তার উপরে এত অত্যাচার করতেছো। আমার শাশুড়ি তখন রেগে গিয়ে বলল, হাই হাই এই কাল নিগে নিয়ে আমার মেয়েকে কি জাদু করেছে কে জানে, জন্য ওর মতো একটা এতিমের মেয়ের জন্য ওর বাবা মা কেউ পুলিশের ভয় দেখায়। আমার শ্বশুর তখন আমার ননদকে ধমক দিয়ে বলল, তুমি এখনো আমার ইনকামের টাকায় চলো, তাই আজ যা বলেছো এটা আমি তোমাকে মাফ করে দিই, সামনে যেন আর কোনোদিন না দেখি তোমাকে এরকম ব্যবহার করতে। আমার ননদ বলল, ভাবি তুমি চলো তোমার রুমে, ওদের সাথে এত কথা বলে কোনো লাভ নেই, ওরা লোভে পড়ে অন্ধ হয়ে গেছে। আমি মনে মনে ভাবলাম, রাজ আজকে তুমি আমাকে যতগুলি আঘাত করেছো এর শাস্তি তুমি একদিন পাবে। আমার ননদ আমাকে আমার রুমে এনে শোয়াই দিল। আমার আজ খুব কান্না পাচ্ছে, আর কান্না আসবেই না কেন, আজ যে আমার সর্বনাশের দিন। আমার স্বামীর প্রতিটা মুহূর্ত আমার আজ মনে পড়ছে। লোকটা কি তাহলে এতদিন আমার সাথে শুধু ভালোবাসার অভিনয়ই করেছে? নিখুঁত অভিনয় তুমি কিভাবে করতে পারলে এতদিন রাজ? তুমি আমার দু চোখে শুধুই অশ্রু বয়ে চলছে আজ। আমি কোন রকম হাত বাড়িয়ে মোবাইলটা নিয়ে কল করলাম আমার বাবাকে। বাবা ফোনটা ধরতে আমাকে জিজ্ঞাসা করলো, তুই কেমন আছিস মা? আমার নাতি কেমন আছে? আমি বললাম, ভালো নেই বাবা, তোমার পছন্দ করা ছেলে আর তার বাপ মা অনেক লোভী বাবা। আমি বাবাকে সবকিছুই খুলে বললাম, আমি আসলে সত্যি এতিম নই। আমার বাবা যখন এই প্রস্তাবটা এনেছিল তখন আমি বাবাকে বলেছিলাম, বাবা আমি তোমাদের প্রস্তাবে রাজি আছি, আমি এই ছেলেকে বিয়ে করব, কিন্তু প্রেম করে পালিয়ে গিয়ে। এটা আমার ছোটবেলার শখ। বাবা যেহেতু এই ছেলে পছন্দ করে নেছে, তাই বাবা সবকিছু খুশি মনেই মেনে নেয়। আমি বলবো আমি এতিম, তারপর 2 বছর পরে তোমরা সবাই মিলে গিয়ে
সারপ্রাইজ দিবে। যেই বাবা আমাকে কোনোদিন একটা চর পর্যন্ত দেয়নি, সেই বাবা তাহলে আজ এগুলি কিভাবে সহ্য করবে? আমার বাবা বললো, তুমি চিন্তা করো না মা, আমি এর একটা বিহিত করছি। তারপর আমি ওভাবেই পড়ে আছি, হঠাৎ আমার সারা শরীরে জ্বর। হঠাৎ করে নতুন বউ আমার ঘরে আসলো, এসে নিজে কাই নাই দেখতে বলছে আমি যেন এই বাড়ি ছেড়ে চলে যাই। আমার স্বামী নেকে এখন আর আমার নেই, শুধুই ওর।